ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় জাতীয়তাবাদী নেতা, যিনি এই সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেন। বসু ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সর্বোত্তম নেতা এবং আজাদ হিন্দ সরকারের প্রথম প্রধান ছিলেন। বিখ্যাত ভারতীয় কবি এবং নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন। তিনি নেতাজি নামেও সমধিক পরিচিত। নেতাজি সুভাষচন্দ্র বসু 1897-1945 ছিলেন একজন উগ্র জাতীয়তাবাদী, যিনি ব্রিটিশ শাসনকে অমান্য করে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (INA) গঠন করেছিলেন। বিখ্যাতভাবে জয় হিন্দ স্লোগান তৈরি করেছিলেন এবং জন গণ মন কে জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নিয়েছিলেন। তিনি দুবার কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন। 1938, 1939, 1920 সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাধীনতা সংগ্রামে যোগদানের জন্য পদত্যাগ করেছিলেন এবং 11 বার কারাবরণ করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষিত হওয়ার পরেও তার মতাদর্শের বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি, বরং এই যুদ্ধে ব্রিটিশদের দুর্বলতাকে সুবিধা আদায়ের একটি সুযোগ হিসেবে দেখেন। যুদ্ধের সূচনালগ্নে তিনি লুকিয়ে ভারত ত্যাগ করে সোভিয়েত ইউনিয়ন, জার্মানি ও জাপান ভ্রমণ করেন ভারতে ব্রিটিশদের আক্রমণ করার জন্য সহযোগিতা লাভের উদ্দেশ্যে। 1897 সালের 23 জানুয়ারি 1818 শকাব্দের 3 মাঘ সুভাষচন্দ্র বসু ওড়িশার কটক শহরের এক বাঙালি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তখন ওড়িশা বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। তার পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী বসুর জন্ম সুবাদে দত্ত, উত্তর কলকাতার হাটখোলা দত্ত বাড়ির কন্যা প্রভাবতী বসুর 13 বছর বয়সে তার প্রথম সন্তান হয়েছিল, আর তারপর থেকে তিনি 13টি সন্তানের জন্ম দিয়েছিলেন। সুভাষচন্দ্র সেই 14টি সন্তানের মধ্যে নবম এবং পুত্রদের মধ্যে ষষ্ঠ ছিলেন। তার বাবা বর্তমান দক্ষিণ 24 পরগনা জেলার মাহিনগরের বসু পরিবারের সন্তান জানকীনাথ বসু একজন সফল আইনজীবী ও সরকারি প্লিডার ছিলেন। ব্রিটিশ ভারত সরকারের অনুগত জানকীনাথ ভাষা ও আইন সম্পর্কিত বিষয়ে অত্যন্ত সচেতন ছিলেন। তাদের পৈতৃক নিবাস দক্ষিণ কলকাতার উপকণ্ঠে সুভাষগ্রামে, তখন কোদালিয়া, অবস্থিত, আর প্রতি বছর পূজার সময় তিনি সেই পৈতৃক নিবাসে ফিরে যেতেন। 1902 সালের জানুয়ারিতে সুভাষচন্দ্র তার 5 জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে ব্যাপটিস্ট মিশনের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে ভর্তি হয়েছিলেন, আর ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তিনি সেখানে অধ্যয়ন করেছিলেন। বিদ্যালয়ের সমস্ত শিক্ষাদানের মাধ্যম ইংরেজি ছিল, কারণ সেখানকার শিক্ষার্থীদের বেশিরভাগই ইউরোপীয় বা ইঙ্গো-ভারতীয়। বিদ্যালয়ের পাঠ্যক্রমে ইংরেজি ভাষা সঠিকভাবে লেখা ও বলা, লাতিন, বাইবেল সহবত শিক্ষা, ব্রিটিশ ভূগোল ও ব্রিটিশ ইতিহাস ছিল। সেখানে কোনো ভারতীয় ভাষা শেখানো হতো না। তার পিতা জানকীনাথ এই বিদ্যালয় বেছে নিয়েছিলেন, কারণ তিনি চেয়েছিলেন তার পুত্ররা যেন ত্রুটিহীনভাবে ও সঠিক স্বরভেদে ইংরেজি বলতে পারে, আর তিনি বিশ্বাস করতেন যে ভারতে ব্রিটিশদের সাথে সম্বন্ধ স্থাপনের জন্য এরকম ইংরেজি শিক্ষার প্রয়োজন। সুভাষচন্দ্রের জন্মভিটা ও বিদ্যালয়ের মধ্যে যথেষ্ট ফারাক ছিল, আর নিজ ঘরে কেবল বাংলা ভাষা প্রচলিত। সুভাষের মাতা প্রভাবতী ঘরে দুর্গা ও কালীর পূজা করতেন, মহাভারত ও রামায়ণের গল্প বলতেন আর বাংলায় ধর্মগীতি গাইতেন। তার কাছ থেকেই সুভাষচন্দ্র এক প্রতিপালনকারী মানসিকতা গ্রহণ করেছিলেন। বিপদগ্রস্ত লোকদের সাহায্যের উপায় খুঁজতেন, বাড়ির আশেপাশে বাগান পরিচর্যা করতেন আর অন্যান্য ছেলেদের সাথে খেলাধুলা করতেন। অন্যদিকে জানকীনাথ গুরুগম্ভীর স্বভাবের ছিলেন আর পেশাদারী জীবনে ব্যস্ত থাকতেন। একান্নবর্তী পরিবারে তার অদৃষ্টিগোচর উপস্থিতির জন্য সুভাষচন্দ্রের মনে হয়েছিল যে তার শৈশব ছিল অকৃত লক্ষণ। তা সত্ত্বেও জানকীনাথ ইংরেজি সাহিত্যের একজন উৎসুক পাঠক ছিলেন, আর তার পছন্দের তালিকায় থাকত মিল্টন, কাউপার, আর্নল্ড আর শেক্সপিয়রের হ্যামলেট। 6টি শূন্যস্থান ছিল। 1920 সালের আগস্টে সুভাষচন্দ্র উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষাটি নিয়েছিলেন আর সেখানে 4র্থ স্থান লাভ করেছিলেন। এটা এক গুরুত্বপূর্ণ প্রথম ধাপ ছিল। তারপরেও 1921 সালে ভারতের আরও অন্যান্য বিষয় নিয়ে একটি শেষ পরীক্ষা বাকি ছিল, যেমন ভারতীয় দণ্ডবিধি, ভারতীয় সাক্ষ্য আইন, ভারতীয় ইতিহাস ও ভারতীয় ভাষা। সফল পরীক্ষার্থীদের একটি রাইডিং টেস্ট সম্পন্ন করতে হতো। এই সব বিষয়ে ভয় না থাকার জন্য রাইডার হওয়ার পর সুভাষচন্দ্র ভেবেছিলেন যে আইসিএস হাতের নাগালে এসে গিয়েছে, কিন্তু 1920 সালের আগস্ট ও 1921 সালের মধ্যে তিনি শেষ পরীক্ষা নেওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন।
বিশেষ করে অমৃতসর হত্যাকাণ্ড ও 1919 সালের দমনমূলক রাওলাট আইন ভারতীয় জাতীয়তাবাদীদের বিক্ষুব্ধ করে তুলেছিল। তখন কলকাতায় তার পিতা জানকীনাথ ও ভ্রাতা শরৎচন্দ্রের মধ্যে চিঠি আদান প্রদান হচ্ছিল। শরৎচন্দ্রকে লেখা একটি চিঠিতে সুভাষচন্দ্র লিখেছিলেন যে যাদের হৃদয়ে কোনো পার্থিব আকাঙ্ক্ষা নেই, জীবনের অনিশ্চয়তা তাদের মর্মাহত করে না। এছাড়া সুভাষচন্দ্রের বিশ্বাস যে সিভিল সার্ভিসের শিকলে আবদ্ধ হয়ে নিজের দেশকে সম্পূর্ণভাবে সেবা করা সম্ভব নয়। পরে এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, কোনো সরকারের সমাপ্তি ঘোষণা করার সর্বশ্রেষ্ঠ পন্থা হল তা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া। জাপানিদের সহযোগিতায় তিনি আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেন এবং নেতৃত্ব প্রদান করেন। এই বাহিনীর সৈনিকেরা ছিলেন মূলত ভারতীয় যুদ্ধবন্দী এবং ব্রিটিশ মালয়, সিঙ্গাপুর সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলে কর্মরত মজুর। জাপানের আর্থিক, রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহায়তায় তিনি নির্বাসিত আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন এবং আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বদান করে ব্রিটিশ মিত্রবাহিনীর বিরুদ্ধে ইম্ফল ও ব্রহ্মদেশে, বর্তমান মায়ানমার, যুদ্ধ পরিচালনা করেন। ব্রিটিশদের বিরুদ্ধে নাৎসি ও অন্যান্য যুদ্ধবাদী শক্তিগুলির সঙ্গে মিত্রতা স্থাপনের জন্য কোনো ঐতিহাসিক ও রাজনীতিবিদ সুভাষচন্দ্রের সমালোচনা করেছেন, এমনকি কেউ কেউ তাকে নাৎসি মতাদর্শের প্রতি সহানুভূতিসম্পন্ন বলে অভিযুক্ত করেছেন। তবে ভারতে অন্যান্যরা তার ইস্তাহারকে রিয়েল পলিটিক, নৈতিক বা আদর্শভিত্তিক রাজনীতির বদলে ব্যবহারিক রাজনীতি এর নিদর্শন বলে উল্লেখ করে তার পথপ্রদর্শক। সামাজিক ও রাজনৈতিক ভাবাদর্শের প্রতি সহানুভূতি পোষণ করেছেন। উল্লেখ্য, কংগ্রেস কমিটি যেখানে ভারতের অধিরাজ্য মর্যাদা বা ডোমিনিয়ন স্ট্যাটাসের পক্ষে মত প্রদান করে, সেখানে সুভাষচন্দ্রই প্রথম ভারতের পূর্ণ স্বাধীনতার পক্ষে মত দেন। জওহরলাল নেহরু সহ অন্যান্য যুবনেতারা তাকে সমর্থন করেন। শেষ অবধি জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক লাহোর অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজ মতবাদ গ্রহণে বাধ্য হয়। ভগৎ সিংয়ের ফাঁসি ও তার জীবন রক্ষায় কংগ্রেস নেতাদের ব্যর্থতায় ক্ষুব্ধ, টিকা সুভাষচন্দ্র গান্ধী আরউইন চুক্তি বিরোধী আন্দোলন টিকা ৩ শুরু করেন। তাকে কারারুদ্ধ করে ভারত থেকে নির্বাসিত করা হয়। নিষেধাজ্ঞা ভেঙে তিনি ভারতে ফিরে এলে আবার তাকে কারারুদ্ধ করা হয়। ঝাঁসি রেজিমেন্টের রানী, নেতাজি আইএনএ এর মধ্যে আধুনিক সামরিক ইতিহাসের প্রথম সম্পূর্ণ মহিলা যুদ্ধ রেজিমেন্টগুলির মধ্যে একটি প্রতিষ্ঠা করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন সাহসিকতা, ত্যাগ ও দূরদর্শিতার এক অনন্য প্রতীক, যিনি ভারতের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ২৪ বছর বয়সে আইসিএস পরীক্ষায় সফল হয়েও তিনি তা প্রত্যাখ্যান করেন। নোবেল মনোনয়ন ১৯৩৭ সালে তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন। দেশপ্রেমিকদের দেশপ্রেমিক, অহিংসার বিষয়ের প্রধান আদর্শিক পার্থক্য থাকা সত্ত্বেও নেতাজি মহাত্মা গান্ধীকে দেশপ্রেমিকদের দেশপ্রেমিক বলে উল্লেখ করেছিলেন। প্রাথমিক মৌলবাদ, বর্ণবাদী, ভারতবিরোধী মন্তব্যকারী একজন অধ্যাপক ইএফ ওটেন কে আক্রমণ করার জন্য তাকে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল। গোপন বিবাহ, তিনি এমিলি শেঙ্কল নামে একজন অস্ট্রিয়ান মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের একটি কন্যা ছিল, অনিতা বোস, যিনি একজন জার্মান অর্থনীতিবিদ হয়েছিলেন। রহস্যময় মৃত্যু, যদিও সরকারি প্রতিবেদনে বলা হয়েছে যে তিনি ১৯৪৫ সালে তাইওয়ানে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, তবুও তার মৃত্যু তীব্র বিতর্ক এবং ষড়যন্ত্র তত্ত্বের বিষয়। নামের উৎপত্তি, জার্মানিতে আজাদ হিন্দ ফৌজের ভারতীয় সৈন্যরা তাকে নেতাজি উপাধি দিয়েছিলেন। মতাদর্শ, তিনি ব্রিটিশদের বিরুদ্ধে সহিংস প্রতিরোধের পক্ষে ছিলেন, বিশ্বাস করতেন যে কেবল অহিংসা স্বাধীনতা নিশ্চিত করবে না। পরামর্শদাতা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন। আইসিএস প্রত্যাখ্যান, ১৯২০ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করা সত্ত্বেও ব্রিটিশদের অধীনে চাকরি না করার দৃঢ় সংকল্পে তিনি পদত্যাগ করেন। বিপ্লবী মন, তিনি বিশ্বাস করতেন স্বাধীনতা অর্জন করা যায় না, ছিনিয়ে নিতে হয়, যা ছিল তার আদর্শ। মহানিষ্ক্রমণ, ১৯৪১ সালে ছদ্মবেশে ব্রিটিশ গোয়েন্দাদের চোখ এড়িয়ে দেশ থেকে বেরিয়ে পড়ার ঘটনাটি ইতিহাসে মহানিষ্ক্রমণ নামে পরিচিত। আজাদ হিন্দ সরকার, সিঙ্গাপুরে ১৯৪৩ সালের ২১শে অক্টোবর তিনি আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন, যাকে জার্মানি, জাপান সহ ৯টি রাষ্ট্র স্বীকৃতি দিয়েছিল। নারী বাহিনী, তিনি প্রথম ভারতীয় সেনাবাহিনীতে ঝাঁসির রানী ব্রিগেড
নামে একটি বিশেষ নারী বাহিনী গঠন করেছিলেন। 19 বার মারা যাওয়া। বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী বিভিন্ন সময়ে নেতাজির মৃত্যুর খবর রটানো হলেও তিনি বারবার ছদ্মবেশে ফিরে এসেছেন। গুমনামি বাবা। উত্তরপ্রদেশের ফৈজাবাদে গুমনামি বাবা নামে এক সাধু থাকতেন, যার জিনিসপত্রের মধ্যে নেতাজির চশমা, রোলেক্স ঘড়ি ও আজাদ হিন্দ ফৌজের ইউনিফর্ম পাওয়া গিয়েছিল, তবে এটি এখনও রহস্যে ঘেরা। জেলখানায় সরস্বতী পূজা। 1925 সালে বহরমপুর জেলখানায় থাকাকালীন তিনি কারাবন্দীদের সাথে নিয়ে সরস্বতী পূজা করেছিলেন, যা ছিল তার এক অন্য রূপ। বিদেশি জোট। ব্রিটিশদের তাড়াতে তিনি জার্মানি এবং জাপানের মতো অক্ষশক্তির সাহায্য নিয়েছিলেন। সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক জীবনের সূচনা ছিল এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি প্রথমবার মহাত্মা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন, যা তার চিন্তাধারায় গভীর প্রভাব ফেলে। চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে তিনি জাতীয়তাবাদী রাজনীতিতে প্রবেশ করেন এবং দেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। এই প্রেক্ষাপট তার ভবিষ্যতের রাজনৈতিক কর্মকাণ্ডের ভিত্তি স্থাপন করে। 1921 সালের 16 জুলাই 24 বছর বয়সী সুভাষচন্দ্র বসু ভারতের বোম্বাইতে এসেছিলেন আর তৎক্ষণাৎ মহাত্মা গান্ধীর সঙ্গে সাক্ষাতের আয়োজন করেছিলেন। তখন 51 বছর বয়সী গান্ধী অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, যা পূর্ববর্তী বছরে ভারতের সমাজে আলোড়ন সৃষ্টি করেছিল এবং পরবর্তী কয়েক দশকের মধ্যে ভারতকে স্বাধীনতার পথে নিয়ে গিয়েছিল। গান্ধীতে তখন বোম্বাইতে ছিলেন আর সেদিন অপরাহ্নেই সুভাষচন্দ্রের সাথে সাক্ষাৎ করতে সম্মত হয়েছিলেন। অনেক বছর পরে লেখা সাক্ষাতের একটি বিবরণে সুভাষচন্দ্র লিখেছিলেন যে তিনি গান্ধীকে প্রশ্নবাণে জর্জরিত করেছিলেন। সুভাষচন্দ্রের মতে গান্ধীর উত্তরগুলি অস্পষ্ট, তার লক্ষ্যগুলি অস্পষ্ট আর লক্ষ্য অর্জনে তার পরিকল্পনা সঠিকভাবে পরিকল্পিত নয়। গান্ধী ও সুভাষ প্রথম সাক্ষাতেই ভারতের স্বাধীনতা অর্জনের উপায় সম্পর্কে ভিন্নমত পোষণ করেছিলেন। গান্ধীর মতে যে কোনো শক্তির বিরুদ্ধে অহিংস আন্দোলন আপোষহীন, আর সুভাষচন্দ্রের মতে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে যে কোনো উপায়ই গ্রহণযোগ্য ছিল। তারা পরিণতির প্রশ্নেও ভিন্নমত পোষণ করেছিলেন। সুভাষচন্দ্র একচ্ছত্রবাদের প্রতি আকৃষ্ট ছিলেন আর গান্ধী এর ঘৃণা করেছিলেন। তবে ঐতিহাসিক লিওনার্ড গর্ডনের মতে, গান্ধী অবশ্য বসুকে বাংলায় কংগ্রেস ও ভারতীয় জাতীয়তাবাদের নেতা চিত্তরঞ্জন দাসের পথে পরিচালিত করেন এবং তার মধ্যে বসু তার কাঙ্ক্ষিত নেতা খুঁজে পান। চিত্তরঞ্জন দাস গান্ধীর চেয়ে বেশি নমনীয় ও চরমপন্থার প্রতি বেশি সহানুভূতিশীল ছিলেন, যা সে সময় বাংলায় বসুর মতো আদর্শবাদী তরুণদের আকৃষ্ট করেছিল। চিত্তরঞ্জন সুভাষচন্দ্রকে জাতীয়তাবাদী রাজনীতিতে প্রবেশ করান। সুভাষচন্দ্র পরবর্তী প্রায় 20 বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ভারতে ফিরে সুভাষচন্দ্র স্বরাজ নামক সংবাদপত্রে লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্বে নিযুক্ত হন। তার রাজনৈতিক গুরু ছিলেন বাংলায় মহান জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনি স্বরাজ পত্রিকা চালু করেন এবং বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্ব গ্রহণ করেন। 1923 সালে সুভাষচন্দ্র সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি এবং একই সাথে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসেরও সম্পাদক নির্বাচিত হন। তিনি চিত্তরঞ্জন দাস কর্তৃক প্রতিষ্ঠিত ফরওয়ার্ড পত্রিকার সম্পাদক হিসেবেও কর্মরত ছিলেন। 1924 সালে চিত্তরঞ্জন দাস কলকাতার মেয়র নির্বাচিত হওয়ার পর বসু কলকাতা পৌরসংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেন। 1925 সালে সুভাষচন্দ্র বসুকে গ্রেফতার করে মান্দালয়ের কারাগারে পাঠানো হয়, যেখানে তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হন। 1927 সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সুভাষ ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হন এবং জওহরলাল নেহরুর সঙ্গে ভারতের স্বাধীনতার লক্ষ্যে কাজ শুরু করেন। 1928 সালের ডিসেম্বরের শেষের দিকে বসু কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক সভার আয়োজন করেন। তার সবচেয়ে স্মরণীয় ভূমিকা ছিল কংগ্রেস স্বেচ্ছাসেবক বাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং জিওসি হিসেবে। এর কিছুদিন পরে সুভাষচন্দ্র বসুকে পুনরায় গ্রেফতার করা হয় এবং আইন অমান্য আন্দোলনের জন্য জেলে পাঠানো হয়। এরপর 1930 সালে তিনি কলকাতার মেয়র নির্বাচিত হন। 1930-এর দশকের মাঝামাঝি সময়ে সুভাষচন্দ্র বসু ইউরোপ ভ্রমণ করেন। এ সময় বিভিন্ন ভারতীয় ছাত্র ও বেনিতো মুসোলিনি সহ অন্যান্য ইউরোপীয় রাজনীতিবিদদের সাথে দেখা করেন তিনি দলীয় সংগঠন এবং কমিউনিজম ও ফ্যাসিবাদের প্রয়োগ পর্যবেক্ষণ করেন। এই সময়ে তিনি তার দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইয়ের প্রথম অংশ রচনা করেন,
যাতে 1920-1934 সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের বিবরণ রয়েছে। যদিও এটি 1935 সালে লন্ডনে প্রকাশিত হয়, কিন্তু ব্রিটিশ সরকার বিশৃঙ্খলা সৃষ্টির ভয়ে ভারতে এই বই নিষিদ্ধ করে। 1934 সালে লবণ সত্যাগ্রহ বন্ধ করলে তিনি ও বিথলভাই প্যাটেল ইউরোপ থেকে সুভাষচন্দ্র প্যাটেল ইস্তাহার দেন। বিথলভাই প্যাটেল তার সম্পত্তির 4 ভাগের 3 ভাগ নেতাজিকে দান করেন। পরবর্তীতে তার ছোট ভাই বল্লভভাই প্যাটেল তা অস্বীকার করেন এবং তাকে জালিয়াতসহ নানা খারাপ আখ্যা দেন। 20 বছরের মধ্যে সুভাষচন্দ্র মোট 11 বার গ্রেফতার হয়েছিলেন। তাকে ভারত ও রেঙ্গুনের বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল। 1933 খ্রিস্টাব্দে তাকে ইউরোপে নির্বাসিত করা হয়। 1934 খ্রিস্টাব্দে ভিয়েনাতে তিনি তার প্রথম প্রেম এমিলি শেঙ্কলের সঙ্গে পরিচিত হন। 1937 খ্রিস্টাব্দে তারা ব্যাড গ্যাস্টিনে বিয়ে করেন। 1938 সালে সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে তার অভিমত সম্বন্ধে বলেন যে, রাজনৈতিক স্বাধীনতা লাভ এবং একটি সমাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার দ্বিমাত্রিক উদ্দেশ্য নিয়ে বৃহত্তর সাম্রাজ্যবাদ বিরোধী ফ্রন্টে সংগঠিত হওয়া উচিত। 1938 সাল অবধি সুভাষচন্দ্র জাতীয় পর্যায়ের নেতায় পরিণত হয়েছিলেন এবং কংগ্রেস দলের সভাপতি হিসেবে মনোনয়ন গ্রহণ করতে সম্মত হন। তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বল প্রয়োগসহ শর্তহীন স্বরাজের পক্ষে অবস্থান গ্রহণ করেন। এর ফলে তার সাথে মোহনদাস গান্ধীর সংঘাত সৃষ্টি হয়, যিনি প্রকৃতপক্ষে বসুর সভাপতি পদের বিরোধিতা করেন। ফলশ্রুতিতে ভারতীয় জাতীয় কংগ্রেস দলটি বিভক্ত হয়ে যায়। বসু ঐক্য বজায় রাখার চেষ্টা করেন, কিন্তু গান্ধী সুভাষকে তার নিজস্ব পরিষদ গঠন করার পরামর্শ দেন। এই ঘটনায় বসু ও নেহরুর মধ্যেও বিভাজন তৈরি হয়। সুভাষচন্দ্র একটি স্ট্রেচারে করে 1939 সালের কংগ্রেস সভায় হাজির হন। তিনি গান্ধীর পছন্দের প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করে পুনরায় সভাপতি নির্বাচিত হন। মুথুরামালিঙ্গম থেভার আন্তঃকংগ্রেস বিতর্কে বসুকে দৃঢ়ভাবে সমর্থন করেন। তার জন্য দক্ষিণ ভারতের সকল ভোট বসুর পক্ষে যায়। যা হোক, কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে গান্ধী নেতৃত্বাধীন দলের বিভিন্ন কৌশলের কারণে সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। 1939 সালের 22 জুন বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে নিখিল ভারত ফরওয়ার্ড ব্লক সংগঠিত করেন, মূলত বামপন্থী রাজনৈতিকদের মজবুত করার লক্ষ্যে, কিন্তু এর প্রধান শক্তি ছিল তার নিজের রাজ্য বাংলায়। শুরু থেকে সুভাষচন্দ্রের একনিষ্ঠ সমর্থক মুথুরামালিঙ্গম থেভার ফরওয়ার্ড ব্লকে যোগ দেন। একই বছরের 6 সেপ্টেম্বর বসু যখন মাদুরাই গিয়েছিলেন তখন তার অভ্যর্থনার উদ্দেশ্যে মুথুরামালিঙ্গম একটি বিশাল র্যালির আয়োজন করেন। মাদুরাই যাওয়ার পথে সুভাষচন্দ্র বসু মুথুরামালিঙ্গমের আমন্ত্রণে ফরওয়ার্ড ব্লকের পক্ষে সমর্থন সংগ্রহে মাদ্রাজ ভ্রমণ করেন এবং সেখানে 3 দিন অতিবাহিত করেন। তার চিঠিপত্র প্রকাশ করে যে, ব্রিটিশ পরাধীনতার প্রতি তার স্পষ্ট অপছন্দ সত্ত্বেও তিনি তাদের পদ্ধতিগত ও নিয়মানুগ দৃষ্টিভঙ্গি এবং জীবনের প্রতি তাদের দৃঢ় শৃঙ্খলামূলক মনোভাব দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। ইংল্যান্ডে তিনি ব্রিটিশ লেবার পার্টির বিভিন্ন নেতা ও রাজনৈতিক চিন্তাবিদ যেমন লর্ড ডারউইন, জর্জ ল্যান্সবারি, ক্লিমেন্ট অ্যাটলি, আর্থার গ্রিনউড, হ্যারোল্ড লাস্কি, জে.বি.এস. হ্যালডেন, আইভর জেনিংস, গিলবার্ট মারে, জর্জ ডগলাস হাওয়ার্ড কোল, স্ট্যাফোর্ড ক্রিপস প্রমুখের সঙ্গে ভারতের ভবিষ্যৎ সম্পর্কে মত বিনিময় করেন। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ব্রিটিশ ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড লিনলিথগো কংগ্রেস নেতৃত্বের সাথে আলোচনা না করেই ভারতের পক্ষে যুদ্ধ ঘোষণা করেন। সুভাষচন্দ্র বসু এই সিদ্ধান্তের প্রতিবাদ করার জন্য গণ আইন অমান্য আন্দোলন আয়োজনের পক্ষে প্রচারণা শুরু করেন। কিন্তু গান্ধীকে এর অপরিহার্যতা বোঝাতে ব্যর্থ হলে তিনি কলকাতার অন্ধকূপ হত্যা ঘটনার স্মরণে ডালহৌসি স্কোয়ারের এক কোণে নির্মিত হলওয়েল মনুমেন্ট অপসারণের দাবিতে গণবিক্ষোভের আয়োজন করেন। এ সময় তাকে গ্রেফতার করে কারারুদ্ধ করা হলেও 7 দিনের অনশন ধর্মঘটের পর 1940 সালের ডিসেম্বর মাসে তাকে মুক্তি দেওয়া হয়। 1941 সালে সুভাষচন্দ্র বসুকে গৃহবন্দী করা হয়। এ সময় সিআইডি তার বাড়ি নজরদারিতে রাখে, তবুও তিনি আফগানিস্তান এবং সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানিতে পালাতে সক্ষম হন। পালানোর কয়েকদিন আগে তিনি নিঃসঙ্গ থাকার অজুহাতে ব্রিটিশ রক্ষীদের সাথে দেখা করা এড়িয়ে চলেন এবং লম্বা দাড়ি রাখেন। 1941 সালের 16 জানুয়ারি গভীর রাতে পালানোর সময় তিনি পাঠানদের বেশভূষা ধারণ করেন যাতে কেউ তাকে চিনতে না পারে। 1941 সালের 17 জানুয়ারি রাতে কলকাতায় তার এলগিন রোডের বাড়ি থেকে ব্রিটিশদের নজরদারি এড়িয়ে
তার ভাগ্নে শিশির কুমার বসুকে সঙ্গে নিয়ে সুভাষচন্দ্র বসু অন্তর্হিত হতে সক্ষম হন। তারা অন্তর্হিত হয়ে তৎকালীন বিহার রাজ্যের, বর্তমানে ঝাড়খণ্ড, গোমোহ রেলওয়ে স্টেশনে, বর্তমানে নেতাজি সুভাষচন্দ্র বসু গোমোহ স্টেশন, পৌঁছান। তিনি তৎকালীন জার্মান সামরিক গোয়েন্দা সংস্থা আবওয়ের সাহায্যে পেশোয়ার পৌঁছান। সেখানে তিনি আকবর শাহ, মোহাম্মদ শাহ এবং ভগৎ রাম তলওয়ারের সাথে সাক্ষাৎ করেন। তাকে আকবর শাহের বিশ্বস্ত বন্ধু আবাদ খানের বাড়িতে নিয়ে যাওয়া হয়। 1941 সালের 26শে জানুয়ারি তিনি আফগানিস্তান সংলগ্ন ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ দিয়ে রাশিয়া পৌঁছানোর জন্য যাত্রা শুরু করেন। এর জন্য তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের তৎকালীন ফরওয়ার্ড ব্লক নেতা মিয়া আকবর শাহের সাহায্য গ্রহণ করেন। শাহ তাকে একটি অভিনব ছদ্মবেশ ধারণের প্রস্তাব দেন। যেহেতু বসু পশতু ভাষার একটি শব্দও জানতেন না, ব্রিটিশদের জন্য কর্মরত পশতু বক্তাদের পক্ষে তাকে সহজেই শনাক্ত করা সম্ভব ছিল। এজন্য শাহ তাকে বধির এবং বোবা হওয়ার অভিনয় করার পরামর্শ দেন এবং সেখানকার উপজাতিদের অনুকরণে তার দাড়ি বৃদ্ধি করতে বলেন। তার পথপ্রদর্শক ভগৎ রাম তলওয়ার একজন সোভিয়েত গোয়েন্দা ছিল, যদিও সুভাষচন্দ্র বসু সে সম্পর্কে অবগত ছিলেন না। 1941 সালে তার বাড়ি থেকে অন্তর্হিত হওয়ার সময় সুভাষচন্দ্র বসু যে ঐতিহাসিক ওয়ান্ডারার গাড়িটি ব্যবহার করেন। সুলতান মুহাম্মদ শাহ আগা খানের সমর্থকেরা তাকে সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে যেতে সাহায্য করে, যেখানে আবওয়ের এর একটি ইউনিট তার সাথে দেখা করে ও কাবুল হয়ে আফগানিস্তান পেরিয়ে সোভিয়েত রাশিয়ার সীমান্তে পৌঁছাতে তাকে সাহায্য করে। একজন পশতুন বিমা এজেন্ট, জিয়াউদ্দিন, সে যে আফগানিস্তানে পৌঁছানোর পর তিনি তার ছদ্মবেশ পরিবর্তন করেন এবং একজন ইতালীয় অভিজাত ব্যক্তি, কাউন্ট অরল্যান্ডো মাজোত্তা, সে যে ইতালীয় পাসপোর্টে মস্কো পৌঁছান। মস্কো থেকে তিনি রোমে পৌঁছান এবং সেখান থেকে জার্মানিতে পাড়ি দেন। রাশিয়ায় পৌঁছানোর পর সোভিয়েত গোয়েন্দা সংস্থা এনকেভিডি তাকে মস্কোতে নিয়ে যায়। তিনি আশা করেছিলেন যে ভারতে ব্রিটিশ শাসনের প্রতি রাশিয়ার ঐতিহ্যগত শত্রুতার ফলস্বরূপ তারা তার ভারতে উত্থান ঘটানোর পরিকল্পনাকে সমর্থন করবে। তবে সোভিয়েতদের প্রতিক্রিয়া দেখে তাকে হতাশ হতে হয়। তাকে দ্রুত মস্কোতে উপস্থিত জার্মান রাষ্ট্রদূত কাউন্ট ফন ডার শুলেনবার্গের কাছে হস্তান্তর করা হয়। তিনি এপ্রিলের শুরুতে একটি বিশেষ কুরিয়ার বিমানে করে সুভাষচন্দ্র বসুর বার্লিনে পৌঁছানোর ব্যবস্থা করেন। জার্মানির পূর্ব প্রুসিয়াতে হিটলারের সাথে সুভাষচন্দ্র, বামে দোভাষী পল স্মিথ, মে-জুন 1942। জার্মানিতে পৌঁছানোর পর তিনি জার্মান পৃষ্ঠপোষকতায় পরিচালিত আজাদ হিন্দ রেডিওর সম্প্রচারের দায়িত্বে থাকা ভারতের স্পেশাল ব্যুরো সাথে যুক্ত হন। তিনি বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টার প্রতিষ্ঠা করেন এবং ভারতীয় যুদ্ধবন্দীদের মধ্য থেকে সৈন্য নিয়ে ভারতীয় সেনাবাহিনী গঠন করেন। অক্ষশক্তির হাতে বন্দী হওয়ার আগে এই সৈন্যরা উত্তর আফ্রিকায় ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করেছিল। ভারতীয় বাহিনী শুরুতে ভেরমাখট, নাৎসি জার্মানির ঐক্যবদ্ধ সামরিক বাহিনী, এর সাথে সংযুক্ত ছিল। পরে তা ওয়াফেন এসএস বাহিনীর সাথে সংযুক্ত করা হয়। এর সদস্যরা হিটলার এবং সুভাষচন্দ্র বসুর প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করে। আমি ঈশ্বরের শপথ করে বলছি যে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ভারতের জন্য যুদ্ধে আমি জার্মান জাতি ও রাষ্ট্রের নেতা আডলফ হিটলারকে জার্মান সামরিক বাহিনীর সেনাপতি হিসেবে মেনে চলব। তিনি আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্বে নাৎসি সৈন্যদের দ্বারা সোভিয়েত ইউনিয়নের মধ্য দিয়ে ভারত আক্রমণের পরিকল্পনা করতেও প্রস্তুত ছিলেন। অনেকেই তার এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে, কারণ এই ধরনের আগ্রাসনের পর জার্মানদের সহজে ভারত ছেড়ে যেতে রাজি করানো যেত না, যার ফলে যুদ্ধে অক্ষশক্তির বিজয়ও ঘটতে পারত। সব মিলিয়ে 3000 ভারতীয় যুদ্ধবন্দী আজাদ হিন্দ বাহিনীতে যোগদান করেন। তবে খুশি হওয়ার বদলে সুভাষচন্দ্র বসু বেশ চিন্তিত ছিলেন। বামপন্থী রাশিয়ার একজন ভক্ত হিসেবে হিটলারের ট্যাঙ্কের সোভিয়েত সীমান্ত অতিক্রম দেখে তিনি বিধ্বস্ত হয়ে পড়েন। পরিস্থিতি আরও খারাপ হয় যখন নাৎসি বাহিনীর পশ্চাদপসরণ শুরু হয়, কেননা এতে ভারত থেকে ব্রিটিশদের বিতাড়িত করতে সাহায্য প্রদান করার মতো কোন অবস্থান জার্মান বাহিনীর থাকবে না। 1942 সালের মে মাসে হিটলারের সাথে তার সাক্ষাতের পর তার সন্দেহ আরও দৃঢ় হয় এবং তিনি বিশ্বাস করতে শুরু করেন যে হিটলার তার সৈন্যদের ব্যবহার করে যুদ্ধক্ষেত্রের চেয়ে প্রচারণার জয়ী হতেই বেশি আগ্রহী। তাই 1943 সালের ফেব্রুয়ারি মাসে তিনি একটি জার্মান ইউ-বোটে করে জাপান চলে যান। এর ফলে জার্মানিতে তার সৈন্যরা নেতৃত্বহীন এবং হতাশাগ্রস্ত হয়ে পড়ে।
সুভাষচন্দ্র বসু 1941 থেকে 1943 সাল পর্যন্ত বার্লিনে বসবাস করেন। 1934 সালে জার্মানিতে তার প্রথম সফরের সময় তার সাথে একজন অস্ট্রীয় পশু চিকিৎসকের কন্যা এমিলি শেঙ্কলের পরিচয় হয়। তিনি এমিলিকে 1937 সালে বিয়ে করেন। তাদের কন্যার নাম অনিতা বসু পাফ। বসুর দল ফরওয়ার্ড ব্লক এই তথ্য অস্বীকার করেছে। অস্ট্রিয়ায় 2 মাসের ছুটি শেষে 1938 সালের 24শে জানুয়ারি কলকাতায় ফিরছেন। 1943-1945 জাপান অধিকৃত এশিয়া। 1943 সালে জার্মানি ভারতের স্বাধীনতা অর্জনে সাহায্য করতে পারবে না বুঝতে পেরে সুভাষচন্দ্র বসু জাপান চলে যান। তিনি জার্মান ডুবোজাহাজ U-180-তে করে মাদাগাস্কারের দক্ষিণ পূর্ব অঞ্চলে পৌঁছান, যেখানে তাকে বাকি পথ পাড়ি দেওয়ার জন্য জাপানি ডুবোজাহাজ I-29-এ স্থানান্তর করা হয়। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুটি ভিন্ন নৌবাহিনীর দুটি ডুবোজাহাজের মধ্যে ঘটা একমাত্র বেসামরিক ব্যক্তির হস্তান্তর। জাপানি ডুবোজাহাজ I-29-এ সামনের সারিতে, বাম থেকে দ্বিতীয়, বসা সুভাষচন্দ্র বসু, 28শে এপ্রিল 1943। জাপানি গোয়েন্দা বিভাগ ফুজিওয়ারা কিকানের প্রধান, মেজর এবং যুদ্ধোত্তর লেফটেন্যান্ট জেনারেল ইউইচি ফুজিওয়ারা সর্বপ্রথম আজাদ হিন্দ ফৌজ গঠনের কথা ভাবেন। ফুজিওয়ারার লক্ষ্য ছিল একটি সেনাবাহিনী গঠন করা যা জাপানি সেনাবাহিনীর পাশাপাশি যুদ্ধ করবে। তিনি সর্বপ্রথম ভারতীয় স্বাধীনতা লীগের ব্যাংকক অধ্যায়ের সভাপতি প্রীতম সিং ধিলনের সাথে সাক্ষাৎ করেন এবং প্রীতম সিংয়ের যোগাযোগের মাধ্যমে 1941 সালের ডিসেম্বরে পশ্চিম মালয় উপদ্বীপে বন্দী ব্রিটিশ ভারতীয় সেনা অধিনায়ক মোহন সিংকে নিয়োগ দেন। 1941 সালের ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে ফুজিওয়ারা ও মোহন সিংয়ের মধ্যে আলোচনার ফলে প্রথম আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়। 1942 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে তারা যৌথভাবে এর নাম মনোনীত করেন। প্রবাসী জাতীয়তাবাদী নেতা রাসবিহারী বসুর নেতৃত্বে পরিচালিত তৎকালীন ভারতীয় স্বাধীনতা লীগের সমর্থনেই এগুলো হয়। 1942 সালের ডিসেম্বরে হিকারি কিকান এবং মোহন সিং মধ্যে মতানৈক্য ঘটার পর প্রথম আজাদ হিন্দ ফৌজ ভেঙে দেওয়া হয়। মোহন বিশ্বাস করতে শুরু করেছিলেন যে জাপানি হাইকমান্ড নিছক প্রচারণার হাতিয়ার হিসেবে আজাদ হিন্দ ফৌজকে ব্যবহার করছে। এ সময় মোহন সিংকে আটক করা হয় এবং সৈন্যদের বন্দি শিবিরে ফেরত নেওয়া হয়। যাই হোক, 1943 সালে সুভাষচন্দ্র বসুর আগমনের সঙ্গে স্বাধীনতার জন্য সেনাবাহিনী গঠনের ধারণাটি আবারও পুনরুজ্জীবিত হয়। জুলাই মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি সভায় রাসবিহারী বসু সুভাষচন্দ্র বসুর হাতে সংগঠনের নিয়ন্ত্রণ হস্তান্তর করেন। সুভাষচন্দ্র বসু সেনাবাহিনী পুনর্গঠন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবাসী ভারতীয় জনগণের মধ্যে ব্যাপক সমর্থন সংগঠিত করতে সক্ষম হন। প্রবাসী ভারতীয়রা একই সাথে জাতীয় সেনাবাহিনীতে তালিকাভুক্ত হয়ে এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগের আহ্বানে সাড়া দিয়ে আর্থিকভাবে সহায়তা প্রদানের মাধ্যমে তাদের সমর্থন ব্যক্ত করেন। আজাদ হিন্দ ফৌজে একটি পৃথক নারী ইউনিট ছিল যার নাম ঝাঁসি রানী রেজিমেন্ট, রানী লক্ষ্মীবাঈয়ের নামে নামকরণ হয়। ক্যাপ্টেন লক্ষ্মী সেহগলের নেতৃত্বে এই বাহিনী গঠিত হয়। এটিকে এশিয়ায় এ ধরনের প্রথম দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হয়। সামরিক প্রতিকূলতার মুখোমুখি হয়েও সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ আন্দোলনের প্রতি সমর্থন বজায় রাখতে সক্ষম হন। 1944 সালের 4 জুলাই বর্মায় ভারতীয়দের এক সমাবেশে আজাদ হিন্দ ফৌজের জন্য একটি ভাষণ প্রদানের সময় তার সবচেয়ে বিখ্যাত উক্তিটি উচ্চারিত হয়, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এর মাধ্যমে তিনি ভারতের জনগণকে ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানান। আজাদ হিন্দ ফৌজের সৈন্যরা অস্থায়ী সরকার আরজি হুকুমতে আজাদ হিন্দের অধীনে ছিল। এই সরকার নিজস্ব মুদ্রা, ডাকটিকিট, আদালত এবং সিভিল কোড উপস্থাপন করে এবং অক্ষশক্তির 9টি তৎকালীন রাষ্ট্র জার্মানি, জাপান, ইতালীয় সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র, জার্মানি নিয়ন্ত্রিত ক্রোয়েশিয়া, চীন, বর্মা, মানচুকুও, জাপান নিয়ন্ত্রিত ফিলিপাইন একে স্বীকৃতি দেয়। এই রাষ্ট্রগুলোর মধ্যে 5টি অক্ষশক্তির অধীনে প্রতিষ্ঠিত। এই সরকার 1943 সালের নভেম্বর মাসে পর্যবেক্ষক হিসেবে তথাকথিত বৃহত্তর পূর্ব এশিয়া সম্মেলনে অংশগ্রহণ করে। 1943 সালে টোকিওতে অনুষ্ঠিত বৃহত্তর পূর্ব এশিয়া সম্মেলনে সুভাষচন্দ্র বসু সামনের সারিতে সর্বদানে। আজাদ হিন্দ ফৌজের প্রথম দায়িত্ব ছিল পূর্ব ভারতীয় সীমান্তের মণিপুরের দিকে জাপানি আগ্রাসনে সহায়তা করা।
জাপানিরা আরাকানে হামলার সময় এবং একই সাথে ইম্ফল ও কোহিমার দিকে আগ্রাসনের সময় আজাদ হিন্দ ফৌজের বিশেষ বাহিনী বাহাদুর গ্রুপ শত্রু রেখার পিছনে বিভিন্ন অপারেশনে অংশ নেয়। জাপানিরা ১৯৪২ সালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে নেয় এবং এর এক বছর পর সেখানে লেফটেন্যান্ট কর্নেল এ.ডি. লোকনাথনকে গভর্নর জেনারেল করে অস্থায়ী সরকার ও আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠিত হয়। দ্বীপগুলির নাম পরিবর্তন করে শহীদ ও স্বরাজ রাখা হয়। যদিও দ্বীপ প্রশাসনের মূল নিয়ন্ত্রণ জাপানি নৌবাহিনীর হাতেই ছিল। ১৯৪৪ সালের প্রথম দিকে দ্বীপে সুভাষচন্দ্র বসুর একমাত্র ভ্রমণের সময় বোসের জাপানি নিমন্ত্রণকর্তারা সচেতনভাবেই তাকে স্থানীয় জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখে যাতে জাপানিদের চূড়ান্ত স্বার্থ সম্পর্কে তিনি কোনো ধরনের জ্ঞান লাভ করতে সক্ষম না হন। সে সময় দ্বীপের জাপানি প্রশাসন ওই দ্বীপের ভারতীয় স্বাধীনতা লীগের নেতা দিওয়ান সিংকে আটক রেখে নির্যাতন করছিল, যিনি পরে জেলে আহত হয়ে মৃত্যুবরণ করেন। দ্বীপে সুভাষচন্দ্র বসুর পরিদর্শনকালে বেশ কয়েকজন স্থানীয় ব্যক্তি সিংয়ের দুর্দশা সম্পর্কে তাকে জানানোর চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় লেফটেন্যান্ট কর্নেল লোকনাথন তার প্রকৃত প্রশাসনিক নিয়ন্ত্রণের অভাব সম্পর্কে সচেতন হন এবং গভর্নর জেনারেলের পদ থেকে পদত্যাগ করে রেঙ্গুনে আজাদ হিন্দ সরকারের সদর দপ্তরে ফিরে আসেন। ভারতের মূল ভূখণ্ডে উত্তর পূর্ব ভারতের মণিপুরের মৈরাং শহরে ভারতীয় জাতীয় কংগ্রেসের অনুকরণে তৈরিকৃত একটি ত্রিবর্ণ পতাকা প্রথমবারের মতো উত্থাপিত হয়। এরপর ইম্ফল ও কোহিমার পার্শ্ববর্তী শহরগুলো জাপানি সেনাবাহিনীর কিছু বিভাগ আজাদ হিন্দ ফৌজের গান্ধী ও নেহরু ব্রিগেডের সহায়তায় ঘেরাও ও অবরোধ করা শুরু করে। অক্ষশক্তি ভারতের মূল ভূখণ্ড জয় করার এই প্রচেষ্টাকে অপারেশন ইউগো আখ্যায়িত করে। ১৯৪৩ সালে টোকিওতে বক্তৃতা দানরত সুভাষচন্দ্র বসু। এই অপারেশনের সময় ১৯৪৪ সালের ৬ই জুলাই সিঙ্গাপুর থেকে আজাদ হিন্দ রেডিও কর্তৃক সম্প্রচারিত একটি বক্তৃতায় সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলে সম্বোধন করেন এবং স্বাধীনতা যুদ্ধের জন্য তার আশীর্বাদ ও শুভেচ্ছা কামনা করেন। এই প্রথম গান্ধীকে এমন সম্বোধন করা হয়। এই দুই শহর দখল করার দীর্ঘ প্রচেষ্টায় জাপানি সম্পদ ক্রমাগত হ্রাস পেতে থাকে ও পরিশেষে অপারেশন ইউগো ব্যর্থ প্রমাণিত হয়। কয়েক মাস ধরে এই দুই শহরে জাপানিদের আক্রমণের সময় কমনওয়েলথ বাহিনী শহরের ভেতরে আটকে ছিল। কমনওয়েলথ বাহিনী তারপর পাল্টা আক্রমণ করে ও অক্ষশক্তির গুরুতর ক্ষতিসাধন করে। ফলে জাপানিরা বার্মিজ এলাকায় পশ্চাদপসরণ করতে বাধ্য হয়। কোহিমা ও ইম্ফলের যুদ্ধে জাপানিদের পরাজয়ের পর ভারতের মূল ভূখণ্ডে আজাদ হিন্দ সরকারের একটি ঘাঁটি স্থাপনের লক্ষ্য চিরকালের জন্য ব্যর্থতায় পর্যবসিত হয়। তবুও আজাদ হিন্দ ফৌজ বর্মায় ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে মেইকটিলা, মান্দালয়, বাগো, মাউন্ট পোপা ইত্যাদি অঞ্চলে গুরুত্বপূর্ণ কিছু যুদ্ধে অংশগ্রহণ করে। যাই হোক, রেঙ্গুনের পতনের সঙ্গে সুভাষচন্দ্র বসুর সরকার একটি কার্যকর রাজনৈতিক সত্তা হিসেবে অস্তিত্ব হারিয়ে ফেলে। এরপর লেফটেন্যান্ট কর্নেল লোকনাথনের অধীনে আজাদ হিন্দ ফৌজের একটি বড় অংশ আত্মসমর্পণ করে। অবশিষ্ট সৈন্যরা সুভাষচন্দ্র বসুর সঙ্গে মালয়ে পশ্চাদপসরণ করে অথবা থাইল্যান্ডের দিকে যাত্রা করে। যুদ্ধ শেষে জাপানের আত্মসমর্পণ আজাদ হিন্দ ফৌজের সমাপ্তি ঘটায়। এরপর বন্দীদের ভারতে ফেরত পাঠানো হয় এবং কিছু সৈন্যকে বিশ্বাসঘাতকতার দায়ে দণ্ডিত করা হয়। ভারতীয় জাতীয় সেনাবাহিনী ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মূলত গড়ে উঠেছিল জাতীয়তাবাদী নেতা রাসবিহারী বসুর হাতে। ১৯৪৩ খ্রিস্টাব্দে রাসবিহারী বসু এই সেনাবাহিনীর দায়িত্ব সুভাষচন্দ্র বসুকে হস্তান্তর করেন। একটি আলাদা নারী বাহিনী রানী লক্ষ্মীবাঈ কমব্যাট সহ এতে প্রায় ৮৫,০০০ সৈন্য ছিল। এই বাহিনীর কর্তৃত্ব ছিল প্রাদেশিক সরকারের হাতে, যার নাম দেওয়া হয় মুক্ত ভারতের প্রাদেশিক সরকার আরজি হুকুমতে আজাদ হিন্দ। এই সরকারের নিজস্ব মুদ্রা, আদালত ও আইন ছিল। অক্ষশক্তির ৯টি দেশ এই সরকারকে স্বীকৃতি দান করে। আইএনএর সৈন্যরা জাপানিদের আরাকান ও মেইকটিলার যুদ্ধে সাহায্য করে। সুভাষচন্দ্র বসু আশা করেছিলেন, ব্রিটিশদের উপর আইএনএর হামলার খবর শুনে বিপুল সংখ্যক সৈন্য ভারতীয় সেনাবাহিনী থেকে হতাশ হয়ে আইএনএতে যোগ দেবে। কিন্তু এই ব্যাপারটি তেমন ব্যাপকভাবে ঘটল না। বিপরীত দিকে যুদ্ধ পরিস্থিতির অবনতির সঙ্গে সঙ্গে জাপান তার সৈন্যদের আইএনএ থেকে সরিয়ে নিতে থাকে। একই সময় জাপান থেকে অর্থের সরবরাহ কমে যায়। অবশেষে জাপানের আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে আইএনএ আত্মসমর্পণ করে।
1934 খ্রিস্টাব্দে বর্মার, বর্তমান মায়ানমার, মান্দালয়ের জেলে বন্দি থাকা অবস্থায় সুভাষচন্দ্র গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ব্রিটিশ সরকার তাকে এক শর্তে মুক্তি দিতে রাজি হন যে, ভারতের কোনো ভূখণ্ড না ছুঁয়ে তিনি যদি বিদেশে কোথাও পাড়ি দেন তবে মুক্তি পাওয়া যাবে। সুভাষচন্দ্র ইউরোপে যাওয়া মনস্থ করেন ও ভিয়েনা পৌঁছান। 2 বছর চিকিৎসাধীন থাকার সময়ে অবসরে তিনি 2টি বই লেখার সিদ্ধান্ত নেন, তার আত্মজীবনী, ইন্ডিয়ান পিলগ্রিম, আর ইন্ডিয়া এ স্ট্রাগল ফর ফ্রিডম। সেই সময়ে তার পাণ্ডুলিপি টাইপ করার জন্যে এক অস্ট্রিয়ান মহিলা এমিলি শেঙ্কেল তাকে সাহায্য করেন, যিনি পরবর্তীকালে তার সচিবও হন। এমিলি শেঙ্কেল কখনো ভারতে আসেননি, কিন্তু বৃহত্তর বসু পরিবার ও নেতাজির সহযোগীদের সঙ্গে তার চিরকাল যোগাযোগ ও সুসম্পর্ক ছিল। 1996 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হন। মণিপুরের ইম্ফল ও কোহিমা অঞ্চলে আজাদ হিন্দ ফৌজ ও জাপানি বাহিনী অপারেশন ইউগো নামে যৌথ সামরিক অভিযান পরিচালনা করে। এই অভিযানের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় ভূখণ্ড পুনরুদ্ধার করা। তবে নানা প্রতিকূলতা ও রসদ সংকটের কারণে অভিযানটি ব্যর্থ হয়। এই সময় সুভাষচন্দ্র বসু দ্বীপে সফর করেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রশাসনিক সংকট ও নেতাদের ওপর নির্যাতনের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আজাদ হিন্দ ফৌজ মূলত সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গঠিত হয় এবং এর লক্ষ্য ছিল ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করা। বর্মা ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে তারা ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে। রেঙ্গুন পতনের পর ফৌজ আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং যুদ্ধ পরবর্তী সময়ে অনেক সদস্যকে গ্রেফতার ও বিচারের মুখোমুখি হতে হয়। এই বাহিনীতে নারী বাহিনীরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যা নারীর ক্ষমতায়নের এক অনন্য দৃষ্টান্ত। আজাদ হিন্দ সরকারের নিজস্ব কাঠামো ছিল এবং কিছু আন্তর্জাতিক স্বীকৃতিও তারা অর্জন করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে দেশনায়ক আখ্যা দিয়ে তাসের দেশ নৃত্যনাট্যটি তাকে উৎসর্গ করেন। উৎসর্গপত্রে লেখেন, স্বদেশের চিত্তে নূতন প্রাণ সঞ্চার করবার পুণ্যব্রত তুমি গ্রহণ করেছ, সেই কথা স্মরণ রে তোমার নামে তাসের দেশ নাটিকা উৎসর্গ করলুম। আজাদ হিন্দ ফৌজের অভিযান ব্যর্থতায় পর্যবসিত হলেও সুভাষচন্দ্রের শৌর্য ও আপোষহীন রণনীতি তাকে ভারতব্যাপী জনপ্রিয়তা দান করে। নেতাজির জন্মদিন বর্তমানে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ও ওড়িশায় রাজ্য সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়। বর্তমানে ভারত সরকার ও নেতাজির জন্মদিনটিকে খুবই সম্মানের সাথে পালন করে। প্রতিবছর এই দিনটি সারা ভারতবর্ষ জুড়ে পরাক্রম দিবস হিসেবে পালন হয়ে থাকে। তার লেগেসি নিয়েও অনেক কাজ বর্তমান সময়ে ভারত সরকার ও বিভিন্ন রাজ্যে সরকার করছে। নেতাজি হিন্দুস্তানি সম্মানিত নেতা সম্মানসূচকটি প্রথম 1942 সালের গোড়ার দিকে জার্মানিতে বোসের জন্য প্রয়োগ করা হয়েছিল। ইন্দিসে লেগিয়নের ভারতীয় সৈন্য এবং বার্লিনে ভারতের জন্য বিশেষ ব্যুরো জার্মান এবং ভারতীয় কর্মকর্তাদের দ্বারা। এটি এখন সমগ্র ভারতে ব্যবহৃত হয়। 4 জুলাই 1944 খ্রিস্টাব্দে বার্মাতে এক র্যালিতে তিনি এই উক্তি করেন। তার আর একটি বিখ্যাত উক্তি হল, জয় হিন্দ অর্থ ভারতের জয়, যা কিনা পরবর্তীতে ভারত সরকার গ্রহণ করে নেয়। This channel is committed to providing educational content, ensuring that all information shared is intended for learning purposes only. We do not endorse or promote any illegal activities. Our goal is to foster a safe and informative environment for viewers. By engaging with our content, you can stay updated on new topics and expand your knowledge. Please like, follow, and subscribe.